All my dear students, welcome to Chopin Academy. আমি তোমাদের সৌভিক স্যার Chopin Academy GS ফাউন্ডেশন ব্যাচের একটি ক্লাস ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা আজকে আমি শুরু করছি। এই সিন্ধু সভ্যতা জানার আগে যদি আমরা একটু ভারতের ইতিহাস সম্বন্ধে জানি, তাহলে আমরা দেখতে পাবো ভারতের ইতিহাস তিনটি যুগে বিভক্ত। প্রথম যুগটির নাম প্রি হিস্ট্রিক পিরিয়ড বা প্রাগৈতিহাসিক যুগ। দ্বিতীয় যুগটির নাম প্রাগৈতিহাসিক যুগ বা প্রোটো হিস্টরিক পিরিয়ড। আর ৩ নাম্বার যুগ বা অন্তিম যুগ, যেটা আমরা হিস্ট্রিক পিরিয়ড বা ঐতিহাসিক যুগ নামে জানি। এবার এই সিন্ধু সভ্যতা প্রাগৈতিহাসিক যুগ বা প্রোটো হিস্ট্রিক যুগের একটি পার্ট। এবার এই সভ্যতার মেন বৈশিষ্ট্য কি এবং কি কি জিনিস এখান থেকে আমরা পরীক্ষায় দেখতে পাই, সেগুলো আমরা জানবো। এই সিন্ধু সভ্যতার অপর নাম সৈন্ধব সভ্যতা। সিন্ধু সভ্যতার পরিচিতি যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাবো এই সিন্ধু সভ্যতার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ ২৫০০ থেকে ১৭৫০ সাল পর্যন্ত ছিল। অর্থাৎ এই সময় এই সভ্যতার মোস্ট ডেভেলপমেন্ট হয়েছিল। অবস্থান, এটি ৩টি দেশে অবস্থিত ছিল বর্তমানে, যেগুলি ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ। এবার যদি আমরা এই ৩টে এক্সট্রিম পয়েন্টস আমরা যদি দেখতে চাই সিন্ধু সভ্যতার, তাহলে আমরা দেখতে পাই যে এর উত্তরতম এক্সট্রিম পয়েন্ট হচ্ছে মান্ডা, যেটা চেনাব নদীর ধারে জম্মু কাশ্মীরে অবস্থিত। আচ্ছা, এর গুরুত্বপূর্ণ তথ্য কি? এটি উত্তরের সবচেয়ে সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তর সীমা। আচ্ছা, দক্ষিণতম স্থানটা কি? দক্ষিণতম স্থান হচ্ছে দাইমাবাদ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত প্রভারা নদীর তীরে। প্রভারা নদী গোদাবরী নদীর একটি উপনদী। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কি? এখানে তামার হ্রদ দেখতে পাওয়া যায়। পূর্বতম স্থান কি? সবচেয়ে পূর্বে যে স্থানটি অবস্থিত সেটা হচ্ছে আলমগীরপুর, যেটি হিন্ডন নদীর তীরে উত্তরপ্রদেশে অবস্থিত। আচ্ছা, এখানে পোড়া মাটির বস্তু পাওয়া গেছে। পশ্চিমতম স্থান কি? সুক্তা গেন্দার, যেটি দাস্ত নদীর তীরে বালুচিস্তানে অবস্থিত। এটি সমুদ্র বন্দরের মতো ব্যবহার করা হতো। আচ্ছা, এবার এই যে এক্সট্রিম পয়েন্ট গুলো যদি আমরা ম্যাপে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে একদম উত্তরে মান্ডা থেকে দক্ষিণে মহারাষ্ট্রের আলমগীরপুর পর্যন্ত ইহা বিস্তৃত ছিল এবং পশ্চিমে কোথায়? বালুচিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ এটি একটি ট্রায়াঙ্গুলার শেপ, একটি আকার ধারণ করেছিল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতা আকার বা আকৃতিটা কেমন ছিল, তোমরা উত্তর কি দেবে? এটা ত্রিভুজাকৃতি বা ট্রায়াঙ্গুলার শেপ ছিল। আচ্ছা, এরপর আমরা সিন্ধু সভ্যতার যদি মূল নদীগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো সিন্ধু নদী এবং তার উপনদী অর্থাৎ সপ্ত সিন্ধুর তীরে এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। এবার সিন্ধু সভ্যতার ইতিহাস সম্বন্ধে যদি আমরা একটু জানতে চাই, তখন আমরা জানতে পারবো যে সিন্ধু সভ্যতা কিন্তু অস্তিত্ব ১৯২৪ সালের আগে জানা যায়নি। ১৯২১ সালে প্রথম সিন্ধু সভ্যতা সম্বন্ধে ধারণা পাওয়া গিয়েছিল এবং ১৯২১ সালের আগে মনে করা হতো যে বৈদিক সভ্যতা অর্থাৎ আর্যদের দ্বারা তৈরি যে সভ্যতা, সেটি ভারতবর্ষের প্রথম সভ্যতা এবং আর্যদের কালচার কিন্তু আমরা মেনে চলি। কিন্তু ১৯২১ সালে মহেঞ্জোদারো এবং হরপ্পা নগর আবিষ্কার হওয়ার পর আমরা সিন্ধু সভ্যতা সম্বন্ধে জানতে পারি এবং সিন্ধু সভ্যতা সম্বন্ধে জানার জন্য আমরা যদি একটু প্রাচীন ইতিহাসে ঘেঁটে দেখি, তখন দেখি যে লর্ড ডালহৌসি যখন আমাদের গভর্নর জেনারেল ছিলেন এবং ১৮৫৩ সালে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি শুরু হয় রেলপথ তৈরির জন্য, তখন পাকিস্তানের কিছু অঞ্চলে এক ধরনের পোড়া মাটির ইট পাওয়া যাচ্ছিল এবং বিভিন্ন স্থানে ওই একই ধরনের ইটগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল এবং এর ফলে যখন একটু আহ পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে ওই এলাকায় বেশিরভাগ বাড়ি ওই পোড়া ইটের তৈরি, যেগুলো পরবর্তীকালে গবেষণা করে দেখা গেছে যে ওগুলো কয়েক হাজার
বছর পুরনো ইটের তৈরি। এর ফলে কৌতূহল আসে এবং প্রত্নতত্ত্ববিদরা গবেষণা শুরু করেন এবং পরবর্তীকালে 1856 সালে লর্ড ক্যানিং যখন ভাইসরয় হয়ে আসেন ভারতবর্ষে, তখন তিনি আহ, কলকাতা মিউজিয়াম প্রতিষ্ঠা করেন এবং কলকাতা মিউজিয়ামের লর্ড ক্যানিংহাম ছিলেন একজন প্রেসিডেন্ট এবং তিনি ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি তাকে বলা হয় এবং তিনি বিভিন্ন ধরনের এই পোড়ামাটির ইট এবং আরো অন্যান্য জীবাশ্মগুলো সেখানে কালেক্ট করেন। কিন্তু সেখানেও কিন্তু খুব একটা ভালো সিন্ধু সভ্যতা সম্বন্ধে আহ, প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু পরবর্তীকালে যখন 1905 সালে লর্ড কার্জন, তিনি ছিলেন একজন আর্কিওলজিস্ট, তিনি ভারতের ভাইসরয় হয়ে এলেন, তখন তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা কলকাতায় তৈরি করলেন এবং তারই চেয়ারম্যান ছিলেন জন মার্শাল। এবং জন মার্শাল পরবর্তীকালে 1921 সালে দুটো টিমে তিনি ভাগ করেন। একজনকে দায়িত্ব দেন দয়ারাম সাহানি, আর একটা টিমের দায়িত্ব দেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং তারাই পরবর্তীকালে 1921 সালে এবং 1922 সালে হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটি নগর আবিষ্কার করেন এবং পরবর্তীকালে বিভিন্ন স্থানে ভারতবর্ষে এই সিন্ধু সভ্যতার নিদর্শনগুলো এবং শহরগুলো আবিষ্কার হতে থাকে। এইভাবে সিন্ধু সভ্যতা সম্বন্ধে 1924 সালে কংক্রিট একটা ধারণা পাওয়া যায়। এরপর আমরা চলে আসি সিন্ধু সভ্যতার কিছু প্রধান নগর এবং তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে। আচ্ছা, সিন্ধু সভ্যতার প্রধান নগর কি? হরপ্পা এবং মহেঞ্জোদারো। এই দুটো শহরকে টুইন সিটি বলা হয়, অর্থাৎ এদের কালচার এবং গঠনমূলক একই রকম। আচ্ছা, হরপ্পা কোথায় অবস্থিত? পাকিস্তানে। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? পাকিস্তানে। আচ্ছা, এই দুটি এখন বর্তমান পাকিস্তান দেশে অবস্থিত এবং এরা পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে অবস্থিত। মেন বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাবো শস্যাগার, প্রস্তর মূর্তি, গোলাকৃতি স্থাপত্য হরপ্পায় পাওয়া গিয়েছিল। তেমনি মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল গ্রেট বাথ এবং পয় নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা এবং গ্র্যানারি ছিল মেন বৈশিষ্ট্য। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট একটি শহর ছিল লোথাল। লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে, যেটি প্রথম নৌবন্দর এবং নৌকা পারাপারের একটা স্থান ছিল। আচ্ছা, ধোলাভিরা ছিল কচ্ছ বা গুজরাটে অবস্থিত। এখানে সব থেকে ইম্পর্টেন্ট কি ছিল? বৃহৎ জল সংরক্ষণ ব্যবস্থা এবং 3 স্তর বিশিষ্ট শহর। 3 স্তর বিশিষ্ট শহর, যেটা অন্য কোথাও ছিল না। অন্যান্য শহরগুলো ছিল 2 স্তর বিশিষ্ট, কিন্তু ধোলাভিরা হচ্ছে এমন একটি শহর যেটা 3 স্তর বিশিষ্ট। আচ্ছা, কালীবঙ্গান কোথায় অবস্থিত ছিল? রাজস্থানে। এখানে কৃত্রিম চাষের প্রমাণ এবং প্রাচীনতম কৃষির নিদর্শন পাওয়া গিয়েছিল। আচ্ছা, বানওয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানায়, যেখানে রথ, 4 চাকা গাড়ি, পরিকল্পিত নগর দেখা যায়। এছাড়াও আমরা যদি দেখি রোপার আছে পাঞ্জাব শহরে, সেটা আমরা একটু নোট করে নেব। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতার কি ছিল? নগর পরিকল্পনা। নগর পরিকল্পনায় আমরা যদি দেখি নগর ব্যবস্থা, তা আমরা এখানে এই নগর ব্যবস্থার একটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে একটুখানি দূরে আমরা দেখতে পাচ্ছি একটা দুর্গের মতো অবস্থান। অর্থাৎ একটুখানি জানলে আমরা দেখতে পাবো যে শহরের দুটো দিকে ভাগ ছিল। শহর দুটি অংশে বিভক্ত ছিল, পশ্চিমের অংশ এবং পূর্বের অংশ। পশ্চিমের অংশে কিছু নির্মিত দুর্গ ছিল। এই দুর্গে কারা বাস করত? এই দুর্গে বাস করত প্রশাসনিক আধিকারিকেরা এবং পূর্বের শহরের আবাসিক এলাকাতে থাকতো সাধারণ মানুষেরা। আচ্ছা, এই দুর্গগুলোকে কি বলা হতো? এই দুর্গগুলোকে বলা হতো সিটাডেল। এটা একটু তোমরা মনে রাখবে যে এই দুর্গগুলোকে বলা হতো সিটাডেল। আচ্ছা, এই নগর ব্যবস্থার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি? যে এখানকার নগর পরিকল্পনা, জল নিকাশি ব্যবস্থা এবং এগুলি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা, এগুলি ছিল মেন ইম্পর্টেন্ট ফিচার্স। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট ফিচার্স কি? যে বিশাল এই শহরটা ইটের প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। বোঝা গেল? আচ্ছা, এবার রাস্তাঘাট। রাস্তাঘাটগুলো সুবিন্যস্ত ছিল। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হতে পারে, যে রাস্তাগুলো 9 ফুট থেকে 30 থেকে 34 ফুট পর্যন্ত প্রসারিত ছিল এবং এগুলোকে গ্রিড প্যাটার্ন বলা হয়। এগুলোকে গ্রিড প্যাটার্ন বলা হয়। ঠিক আছে? এবং
জনসাধারণের সুবিধার্থে প্রতিটা বাড়িতে কূপ এবং রাস্তাগুলো মেইন রাস্তার সাথে কানেক্টেড ছিল। আচ্ছা, এখানে যে বাড়িগুলো নির্মাণ ছিল সেই নির্মাণের উপাদান কি ছিল? পাথরের গৃহ ছিল না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে পাথরের কোনো গৃহ ছিল না। তাহলে বাড়িগুলো কি দিয়ে তৈরি হতো? এই বাড়িগুলো তৈরি হতো কাঠের দ্বারা এবং পোড়া মাটির ইটের দ্বারা। সেটা তো আমরা আগেই জেনেছি। আচ্ছা, ব্যবহৃত উপাদান কি? ব্যবহৃত উপাদান আচ্ছা, পোড়া ইট এবং সূর্যে শোকানো ইট। যেগুলির অনুপাত ছিল 1:2:4। অর্থাৎ 1:2:4 মানে কি? দৈর্ঘ্য হচ্ছে 4, আচ্ছা, প্রস্থ হচ্ছে 2 এবং উচ্চতা হচ্ছে 1। মনে থাকবে? আচ্ছা, জল নিকাশি ব্যবস্থা। অর্থাৎ জল বেরোনোর কি ব্যবস্থা ছিল? বাড়ি থেকে ড্রেনের জল কিভাবে বেরোনোর ব্যবস্থা ছিল? প্রত্যেকটা বাড়ির যে নর্দমা সেগুলো রাস্তার নর্দমাগুলির সাথে যুক্ত ছিল। যেমনটা এখনকার দিনে শহরগুলোতে দেখা যায়। এবং সেই নর্দমাগুলো কিন্তু ছিল বিশাল খন্ড দ্বারা আবৃত। অর্থাৎ ঢাকা থাকতো। বোঝা গেল? আচ্ছা, এরপর বৃহৎ শস্য ভান্ডার। হরপ্পা এবং মহেঞ্জোদারো ২ জায়গাতেই কিন্তু বৃহৎ শস্য ভান্ডার দেখা গিয়েছিল। আচ্ছা, এখানে কেমন ধরনের শস্য ভান্ডার ছিল? ১৬৯ ফুট ইন্টু ১৩৫ ফুটের বিশাল আকৃতি হরপ্পার একটি শস্য ভান্ডার বা ঘর পাওয়া গিয়েছিল, যেটি ২ টি ঘর বিশিষ্ট। বোঝা গেল? আচ্ছা, এরপর বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ, এটা মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল। এই ছবিটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটি গ্রেট বাথের ফটো। এই যে এটা একটি গ্রেট বাথের একটি ফটো। বোঝা গেল? আচ্ছা, এই গ্রেট বাথটা কি ছিল? এটি ৪ ফুট গভীরতার সাথে প্রায় ৩৯ ফুট দীর্ঘ এবং ২৩ ফুট প্রস্থ একটি স্নাগার ছিল। আচ্ছা, এরপর আমরা আরো এগিয়ে যাই এবং দেখতে পাবো অর্থনীতি। আচ্ছা, মেইন অর্থনীতি কি বিষয়ে জীবিকা নির্ভর করত? সেগুলো আমরা দেখব। ব্যবসা-বাণিজ্য, চাষবাস এগুলো দেখব। আচ্ছা, কৃষিকাজ ছিল প্রধান জীবিকা। তাহলে বোঝা গেল? তাহলে প্রধান জীবিকা সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। আচ্ছা, কি ফসল উৎপাদন করা হতো? গম, যব, খেজুর, তুলা। যে তুলাটা ইম্পোর্টেন্ট। কেন? কারণ বিশ্বের প্রাচীনতম তুলা চাষের প্রমাণ কিন্তু সিন্ধু সভ্যতাতেই পাওয়া গেছিল। আচ্ছা, শিল্প তো ইম্পোর্টেন্ট, আমরা জানি। এখানে ব্রোঞ্জের মূর্তি এবং কুমোর শিল্প, পাথরের গয়না এগুলো পাওয়া গেছিল। আচ্ছা, এবার তোমাদের একটু এক্সট্রা নলেজ এর জন্য বলি যে সিন্ধু সভ্যতায় তামার ব্যবহারও কিন্তু করা হতো। কিন্তু ব্রোঞ্জের ব্যবহার হতো সবথেকে বেশি। কিন্তু লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষেরা জানতো না। পয়েন্ট টু বি নোটেড। ওকে? বাণিজ্য। বাণিজ্য বিভিন্ন ধরনের দ্রব্য আমদানি ও রপ্তানি হতো। আচ্ছা, স্থানীয় বাণিজ্য হতো পশ্চিম ভারত এবং মধ্য ভারতের সাথে। বহিঃবাণিজ্য হতো মেসোপটেমিয়া, যেটা সুমের নামে পরিচিত। এছাড়া ওমান এবং বাহারিনের সাথে হতো। শিল ও মুদ্রার ব্যবহার ছিল, যেগুলো আমরা পরবর্তীকালে আরো ডিটেইলস এ দেখতে পাবো। আচ্ছা, কোন দেশের থেকে কি আমদানি করা হতো? সোনা পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ ভারত থেকে। রূপা আফগানিস্তান এবং ইরান থেকে। সীসা রাজস্থান, দক্ষিণ ভারত থেকে। তামা আফগানিস্তান এবং মধ্য এশিয়া থেকে। মূল্যবান পাথর দক্ষিণ ভারত এবং ল্যাপিস লাজুলি আফগানিস্তান থেকে। ল্যাপিস লাজুলি কি? ল্যাপিস লাজুলিও এক ধরনের মূল্যবান পাথর। আচ্ছা, তিল আফ্রিকা। আচ্ছা, অন্যান্য যেগুলো একটু দেখে নেবে। ঠিক আছে? এরপর আমরা আরো এগিয়ে যাই। আচ্ছা, সমাজ ও ধর্ম। সমাজ এবং ধর্ম। আচ্ছা, এই হচ্ছে ফাউন্ডেশন কোর্স, যেখানে তোমরা পাবে জেনারেল স্টাডিজ, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ মেথডে। অর্থাৎ কোনো প্রিলিমস এবং মেন্স যেকোনো পরীক্ষার প্রিপারেশনে তোমরা এই কোর্সটা পারচেজ করতে পারো। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখে নিই সমাজ ও ধর্ম। সমাজ কি ধরনের ছিল? পেশা ভিত্তিক বিভাজন ছিল। পেশা ভিত্তিক বিভাজন। আচ্ছা, পেশা ভিত্তিক অর্থাৎ পেশা ভিত্তিতে যার যা পেশা ছিল সেই অনুযায়ী তাদের কিন্তু বিভাজন ছিল। কিন্তু এখনকার দিনের মতো নয়, জাতি এবং ধর্মে বিভাজন কিন্তু ছিল না। তাই সেই জন্য সামাজিক অসমতা কম ছিল। নারীর অবস্থান কেমন ছিল? নারীদের পূজা করা হতো, মাতৃমূর্তির পূজা করা হতো। এ থেকে বোঝা যায় যে নারীদের অবস্থান ছিল খুব উচ্চ স্থানে এবং নারীরাই প্রধান ভূমিকা পালন করত। ধর্মীয় বিশ্বাস। আচ্ছা, এবার ধর্মীয় বিশ্বাস সম্বন্ধে জানি। আচ্ছা, ধর্মীয় বিশ্বাসে আমরা দেখছি মাতৃদেবী ছিলেন শক্তির দেবতা এবং মাতৃদেবী ও যোনির পুজো করা হতো। তারা
হবনকুণ্ড নামে অগ্নির পূজা করত। আচ্ছা, প্রকৃতি পূজা অর্থাৎ ন্যাচারাল শক্তিকে পুজো করত। পশু পুজো করত। কোন কোন পশুর পুজো করত? গরু, বাঘ। আচ্ছা, পিপল গাছ, অশ্বত্থ গাছ। পিপল গাছ মানে অশ্বত্থ গাছ। আচ্ছা, ইম্পর্টেন্ট কি? প্রোটোশিবা বা পশুপতিশীল, এটা পাওয়া গিয়েছিল পশুপতিশীল, যেখানে দেখা গিয়েছিল যোগমগ্ন দেবতা। যোগমগ্ন দেবতাকে দেখে বোঝা গিয়েছিল যে যেটি একটি পশুপতিশীল বা শিবার একটি অন্য রূপ বা শিবের একটি অন্য রূপ। আচ্ছা, মৃত্যুর পর দাহ নয়, এটা মনে রাখবে যে এখানে কিন্তু মৃত্যুর পর দাহ করা হতো না। তার বদলে কি করা হতো? সমাধি বা বুরিয়াল সিস্টেম ছিল। কোনো মন্দির বা ধর্ম গ্রন্থের অস্তিত্ব নেই। অর্থাৎ ধর্ম ছিল না, তাই জাতিভেদ ছিল না, ধর্মভেদ ছিল না, মন্দিরও ছিল না। আচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তিটা একবার দেখে নিই। বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা পরিমাপের যন্ত্র দেখতে পাই। পরিমাপের যন্ত্র কিন্তু ছিল। অর্থাৎ ওজন করার যন্ত্র ছিল, স্কেল ছিল অর্থাৎ দৈর্ঘ্য মাপারও ছিল, এবং লিনিয়ার মেজার ছিল। আচ্ছা, গ্রেট বাথ। আচ্ছা, গ্রেট বাথের মধ্যেও কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি ছিল, যেখানে হাইড্রোলিক প্রযুক্তি ব্যবহার ছিল। অর্থাৎ তোমরা যদি কোশ্চেন পরীক্ষায় করে যে গ্রেট বাথে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, তখন বলবে হাইড্রোলিক প্রযুক্তি। আচ্ছা, প্লাস্টার করা কূপ ও ড্রেন, তার মানে বুঝতে পারছো যে কতটা উন্নত ছিল। অর্থাৎ জল শোধ যাতে না করে, প্লাস্টার না করা থাকলে পাঁচিলে কি করে? জল শোধ করে। সেটা যাতে না করে তার জন্য পানীয় জল বেরোনোর জন্য এবং ঢোকার জন্য জল নিকাশি ব্যবস্থার জন্য প্লাস্টার করা কূপ ও ড্রেন ব্যবহার করা হতো। বোঝা গেল? এবং ডান্সিং গার্ল, যেটা ব্রোঞ্জ স্ট্যাচু নামে বিখ্যাত, সেটাও ছিল উন্নত একটা প্রযুক্তির ব্যবহার। আচ্ছা, এই ব্রোঞ্জ স্ট্যাচুটা কেন ইম্পর্টেন্ট? কারণ ব্রোঞ্জ স্ট্যাচু তখনকার দিনে কিন্তু একটা বিস্ময়কর জিনিস ছিল। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ডান্সিং গার্ল অর্থাৎ ব্রোঞ্জ স্ট্যাচু। বোঝা গেল? স্বস্তিক চিহ্ন, এটা মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল। এখনকার দিনে আমরা স্বস্তিক চিহ্ন আঁকি শুভ অনুষ্ঠানে বা মঙ্গল অনুষ্ঠানে, সেই স্বস্তিক চিহ্ন কিন্তু সিন্ধু সভ্যতা দিয়ে আবিষ্কার হয়ে গিয়েছিল। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা আরো এগিয়ে যাই। এরপর আমরা দেখতে পাবো লিপি ও ভাষা। লিপি ও ভাষা, ভাষা বা লিপিগুলো মেনলি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। কিন্তু ও সেইখানে সিন্ধু সভ্যতায় আরেকটা ধরনের প্রচলন ছিল। প্রথম লাইনটা ডান দিকে এবং তার পরের লাইনটা বাঁ দিক থেকে ডান দিকে। অর্থাৎ এই যে ডান দিক থেকে বাঁ দিকে লেখাটা জেনারেল মেথড ছিল, কিন্তু ওরা এক্সট্রা অর্ডিনারি একটা মেথডে লিখতো, যেটার নাম ব্রুস্টোফেডন। বোঝা গেল? ব্রুস্টোফেডন পদ্ধতি কি? যেখানে লেখাটি প্রথম লাইনটা ডান দিক থেকে বামে এবং দ্বিতীয় লাইনটা বাম থেকে ডানে লেখা হতো। বোঝা গেল? আচ্ছা, এবার তোমরা বলবে যে সেখানে কি ধরনের লিপি ছিল? আমরা সবসময় মনে রাখবো ওখানে কিন্তু যে লিপিগুলো ছিল সেটা পিক্টোগ্রাফিক লিপি। অর্থাৎ এখনকার মতো এরকম ধরনের অক্ষর ছিল না। সেখানে লিপিতে 400 থেকে 600টা চিহ্ন ব্যবহার হতো। বোঝা গেল? এই চিহ্নগুলো পিক্টোগ্রাফিক অর্থাৎ ছবি আকারের চিহ্ন ছিল, যেগুলো লিপি তৈরিতে ব্যবহার করা হতো। তারা নিজেরা ভাষা ব্যবহার করতো একটা নির্দিষ্ট কথা বলার জন্য, কিন্তু লেখার জন্য কোনো ভাষা ব্যবহার ছিল না। তারা ভাষা জানতো না। তারা পিক্টোগ্রাফিক মানে ছবির মতো করে লিখতো এবং তার মাধ্যমেই মনের ভাব প্রকাশ করতো। আচ্ছা, বোঝা গেল? এরপর শিল্পকলা। আচ্ছা, এই যে এই মূর্তি শিল্প, যেটা নিত্যরত মেয়ে, সেটা আমরা আগেই পড়েছি, যেটা ব্রোঞ্জের তৈরি। তাহলে বোঝা গেল? এটা আমরা কিন্তু আগেই পড়ে নিয়েছি এবং পরীক্ষার দিক থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে। আচ্ছা, যাজক রাজা, পরীক্ষায় ইংরেজিতে কোশ্চেন আগে আসে প্রিস্ট কিং। প্রিস্ট কিং এর মূর্তি কি দিয়ে তৈরি? স্টিয়াটাইট পাথরের মূর্তি, যার মুখে কিন্তু একটা ভাব গম্ভীরতা দেখা যায়। এই তো, এই ছবিটার মধ্যেই কিন্তু আমরা একটা গম্ভীরতা ভাব ফুটে উঠছে, যিনি প্রিস্ট কিং বা যাজক রাজা ছিলেন। এবার তোমরা বলবে রাজা ছিল, রাজ ব্যবস্থা কি ছিল? রাজা মানে কিন্তু রাজ ব্যবস্থা নয়, এখানে রাজ ব্যবস্থার প্রচলন ছিল না। রাজ ব্যবস্থা মানে কি? মানে রাজার ছেলে রাজা হবে এই ব্যবস্থাটা ছিল না, কিন্তু জনগণের থেকে নির্বাচিত রাজা ছিল, অর্থাৎ জনগণ নির্বাচন করত যে কে ওদের রাজা হবে, অর্থাৎ শাসন পরিচালনা করবে। বোঝা গেল? আচ্ছা, এরপর যদি আমরা মৃৎশিল্পে আসি, তাহলে দেখতে পাবো রঙিন মাটির পাত্রে পশু পাখি এবং জ্যামিতিক নকশা আঁকা হতো। এই যে এই ছবিগুলো দেখতে পাচ্ছ, এখানে রঙিন পাত্রে বিভিন্ন ধরনের ছবি আঁকা হয়েছে। আচ্ছা, পুতুল, গাড়ি, গরুর গাড়ি পাওয়া গেছে শিশুদের জন্য, অর্থাৎ খেলনা গাড়ি আর কি। আচ্ছা, শিলমোহর খুব ইম্পর্টেন্ট। শিলমোহরগুলো কিসে খোদাই করা হতো? স্টিয়ারটাইট পাথরে খোদাই করা হতো। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসে শিল। দুটো শিল ইম্পর্টেন্ট, এই পশুপতির শিল, পশুপতির শিলে 3টে
মূর্তি, ৩টে মুখ আছে। ৩টে মুখ দিয়ে তৈরি এই পশুপতি শিল। আচ্ছা, আরেকটা শিল পাওয়া গেছে যেখানে একটা দেবতাকে ঘিরে ৬ খানা পশুর মুখ আছে। মুখ ছিল। এটাও ইম্পোর্টেন্ট। পরীক্ষার দিক থেকে এটাও কিন্তু ইম্পোর্টেন্ট। তাহলে দুটো বিখ্যাত শিল ছিল। একটা পশুপতি শিল এবং একটি হচ্ছে দেবতাকে পশু পরিবেষ্টিত অবস্থায় শিল। যেগুলো মহেঞ্জোদারোতে কিন্তু পাওয়া গিয়েছিল। মনে থাকবে? আচ্ছা, গহনা। গহনা কি? সোনা, রূপা, কাঁচের, পাথরের তৈরি গহনা। নারী পুরুষ উভয়ই কিন্তু গহনা পড়তো। বোঝা গেল? এখনকার দিনের মতো। আচ্ছা, স্থাপত্য। স্থাপত্য কি? ইটের তৈরি বাড়ি, পরিকল্পিত শহর, উন্নত ড্রেনের ব্যবস্থা। এগুলো কিন্তু আমরা অলরেডি জানি। ইম্পোর্টেন্ট কি? ধোলাভিরা শহরটা ৩ টি ভাগে বিভক্ত ছিল। এগুলো সম্বন্ধে আমরা আগেই পড়েছি এবং ভবিষ্যতে আরো পড়ব। পশুপালন। পশুপালন কি ছিল? আচ্ছা, পশুপালন খুব ইম্পোর্টেন্ট। গরু, মোষ, ছাগল, ভেড়া, কুকুর পশুপালনের মধ্যে ছিল। কুকুরও ছিল। কিন্তু উট নিয়ে একটা কি বিতর্ক রয়েছে। উট ব্যবহার হতো না পশুপালনে, সেটা নিয়ে একটা বিতর্ক আছে। সেইজন্য উটকে যদি আমরা স্কিপ করি তাহলে এই কটা পশু কিন্তু পশু পালন হতো। বোঝা গেল? হাতি। আচ্ছা, হাতি যদি বলি, হাতিকে কেন পালন করা হতো? হাতির দাঁতের ব্যবহার করার জন্য। আইভরি আর্ট, আইভরি আর্ট করার জন্য কিন্তু হাতি ব্যবহার করতো। হাতির কি ব্যবহার হতো? দাঁত ব্যবহার হতো। আচ্ছা, ঘোড়া তো মোস্ট ইম্পোর্টেন্ট একটা প্রাণী ছিল। ঘোড়ার হাড় পাওয়া গিয়েছিল কোথায়? সুরকোটাটাতে। আমরা কিন্তু পরীক্ষায় বারবার এই কোয়েশ্চেনটা দেখেছি। আচ্ছা, উট নিয়ে ব্যবহার নিয়ে বিতর্ক আছে, এটা আমরা স্কিপ করলাম। গৃহপালিত প্রাণীর চিত্র এবং শিল ও মূর্তিতে বিভিন্ন ধরনের গৃহপালিত প্রাণীর চিত্র দেখা গেছে। আচ্ছা, মোস্ট ইম্পোর্টেন্ট আ ধর্মীয় প্রতীক প্রাণীদের মধ্যে কে ছিল? ইউনিকর্ন বুল, অর্থাৎ এক শিংওয়ালা ষাঁড়। বোঝা গেল? আচ্ছা, আমরা আরো এগিয়ে যাই। আমরা কিন্তু পয়েন্ট অফ ভিউ, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেন গুলো দেখছি। আমরা কিন্তু আরো অনেক ইনফরমেশন দিতে পারতাম। কিন্তু পরীক্ষায় কোন, কোন ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো এসছে সেইগুলো কিন্তু আমরা দেখে নিচ্ছি। এই যে ইউনিকর্ন বুল, এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসছে। বোঝা গেল? আচ্ছা, এরপর কিন্তু আমরা আরো এগিয়ে যাব। আচ্ছা, পশু ব্যবহার, পশু কি, কি কারণে ব্যবহার করা হতো? দুধ, মাংস, চামড়া। আচ্ছা, জোয়ারের কাজ, কৃষিকাজে ব্যবহার করা হতো। আচ্ছা, এইখানে একটা কোয়েশ্চেন আছে, দেখো জেবু, এটা কুঁজযুক্ত গরু, এটাকে পালন করা হতো। বোঝা গেল? আচ্ছা, পশুপালনের স্থান মহেঞ্জোদারো, হরপ্পা, কালিমঙ্গন, চানহুদারো, সুক্তগেন্দার প্রভৃতি স্থানে পশুর হাড় পাওয়া গেছে। তার মানে এখানে পশুপালন হতো। তাহলে এখানে আমরা জানলাম। এবং পশুর কিন্তু উপাসনাও করা হতো। এটা কিন্তু আমরা আগেই জেনেছি। তাহলে পশুপালন সম্বন্ধে আমাদের একটা ধারণা পাওয়া গেল। আচ্ছা, সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ। একটা কথা আছে ১৭৫০ খ্রিস্টাব্দ পূর্ব থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পূর্ব খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ইতিহাস, ভারতের কোনো ইতিহাস জানা যায়নি। কেন? মনে করা হয় যে এই সময়টাতে সিন্ধু সভ্যতার ধ্বংস হয়েছিল। অর্থাৎ কত? ১৭৫০ থেকে ১৫০০, এই টাইমটা। এই টাইমটাই সিন্ধু সভ্যতার ধ্বংস হয়েছিল। সেইজন্য কোনো ইতিহাস পাওয়া যায়নি, অর্থাৎ কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এই সময় কি, কি কারণে সিন্ধু সভ্যতার ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়েছে? প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা এগুলো। জলবায়ু পরিবর্তন, খরা এবং বৃষ্টিপাতে হ্রাসের ফলে হতে পারে। আর্যদের আগমন, এটা মোস্ট ইম্পোর্টেন্ট। কারণ আর্যরা তো এসছে, এগুলো তো প্রমাণ আমরা পেতেও পারি, নাও পেতে পারি। কিন্তু আর্যরা এর ঠিক পরেই এসছে, এটা তো আমরা জানি। আর্যদের আসার ফলেই তো ভারতে বৈদিক সভ্যতা শুরু হয়। আচ্ছা, এছাড়াও কি কারণ হতে পারে? অর্থনৈতিক পতন হতে পারে, নগর ব্যবস্থার ব্যর্থতা হতে পারে এবং রোগের মহামারী, এগুলো হতে পারে সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ। এবার আমরা দেখি সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ স্থান। অনেকেই বলবে যে স্যার আপনি তো ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলি বাদ দিয়ে দিলেন। না, আমরা বাদ দিইনি। আমরা প্রত্যেকটা শহরের মধ্যে কি, কি গুরুত্বপূর্ণ অনুসন্ধান আছে সেগুলো বার করেছি। এবং এইখান থেকে কিন্তু সবথেকে বেশি কোয়েশ্চেন পরীক্ষায় এসছে। আমরা ফালতু বেশি পড়ব না। পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো এসেছে সেগুলো আমরা দেখব। সবথেকে বেশি বার কোয়েশ্চেন এসছে হরপ্পা কোথায়? পাকিস্তানে। কোন নদীর তীরে? রবি নদীর তীরে। রবি নদীর পুরনো নাম কি? ইরাবতী। কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। কত সালে? ১৯২১। আচ্ছা, গুরুত্বপূর্ণ অনুসন্ধান সমূহ কি? ১২ ঘরের শস্যাগার। এটা আমরা আগেই পড়েছি যে হরপ্পা একটা বড় শস্যাগার পেয়েছিল। আচ্ছা, R37 কবরস্থান, এর মানে কি? ৫৭ টা কবর পাওয়া গেছিল একটি স্থানে। তার মধ্যে ২০ টা নষ্ট হয়ে গিয়েছিল পুরিপুরিভাবে এবং ৩৭ টা পাওয়া গিয়েছিল অক্ষত অবস্থায়। এবং সেই স্থানটাকে R37 কবরস্থান বলা হচ্ছে।
বেলে পাথরের মানব মূর্তি, গরুর গাড়ি এগুলো কিন্তু হরপ্পায় পাওয়া গেছিল। প্রধান বিশেষত্ব কি? হরপ্পা হচ্ছে প্রথম আবিষ্কৃত শহর। সিন্ধু সভ্যতায় যতগুলো শহর আবিষ্কার হয়েছে তার মধ্যে সবথেকে পুরনো আবিষ্কৃত শহর কোনটা? হরপ্পা। তারপরেই পাওয়া গিয়েছিল কি? মহেঞ্জোদারো। প্রশ্ন কি আসে? কোথায় অবস্থান? পাকিস্তান। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। কে অবস্থান পেয়েছিলেন খুঁজে? আর.ডি. বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? ১৯২২ সালে। এই যে যাজক রাজার মূর্তি বা প্রিস্ট কিং মহেঞ্জোদারোতে আমরা বলেছিলাম। সুবিশাল নাগার স্নানঘর এটাকে গ্রেট বাথ বলে। আচ্ছা গ্রেনারি, শস্যাগার, ব্রোঞ্জের নিত্যরত বালিকা এটাও বলেছি। আচ্ছা পশুপতি শীল এটাও বলেছি। দাড়িওয়ালা পুরুষ মূর্তি। আচ্ছা এই দাড়িওয়ালা পুরুষ মূর্তি বা যাজক রাজার মূর্তি একই কিন্তু। সুতির বস্ত্র এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সুতির বস্ত্র এটা কিন্তু ইম্পর্টেন্ট। উন্নত নগর পরিকল্পনা এবং ড্রেনেজ ব্যবস্থা। লোথাল মোস্ট ইম্পর্টেন্ট। কেন? সবথেকে বেশিবার কোশ্চেন এসছে। প্রথম মানুষ্য নির্মিত বন্দর পৃথিবীর মধ্যে। পোতাশ্রয়, গোদামঘর, মৃত্তিকার খেলনা, ধানের ভুসি, আগুনের যজ্ঞবেদী, দাবার বোর্ড, ইটভাটার নিদর্শন এবং মমি সবকটা ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল যে লোথাল কেন ইম্পর্টেন্ট। আচ্ছা কত সালে পাওয়া গেছিল? ১৯৫৪ সালে। কে পেয়েছিল? এস.আর. রাও। পরীক্ষায় এই কোশ্চেনটাও বারবার এসছে। ভোগাবা নদীর তীরে খাম্বাত উপসাগরে গুজরাটে এই লোথাল অবস্থান করেছিল। বোঝা গেল? আচ্ছা কালীগঙ্গান কোথায় অবস্থান করেছে? রাজস্থানে। ঘগড় বা ঘরঘরা নদীর তীরে অবস্থান করেছে। আচ্ছা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আগুনের যজ্ঞবেদী। এটা কিন্তু কালীগঙ্গান থেকে পাওয়া গিয়েছিল। আচ্ছা আর একটা কি ইম্পর্টেন্ট? লাঙলের দাগ অর্থাৎ কর্ষিত মাটি এগুলো কিন্তু পাওয়া গিয়েছিল। এর থেকে কি বোঝা যায়? আদি কৃষিকাজের নিদর্শন কালীগঙ্গান থেকে মেইনলি পাওয়া গেছিল। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে ধোলাবিরা। ধোলাবিরায় সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেনটা। উন্নত জলবদ্ধকরণ ব্যবস্থা। জলাবদ্ধ মানে ওয়াটার রিজার্ভেশন সিস্টেম। ওকে? ৩ ভাগে বিভক্ত নগর। বাকিগুলো কি ছিল? ২ ভাগে বিভক্ত। দুর্গ থাকতো আর একটি নরমাল থাকার ব্যবস্থা থাকতো পূর্ব দিকে। পশ্চিম দিকে দুর্গগুলো থাকতো। এখানে আবার মধ্যভাগে একটা থাকার ব্যবস্থা করেছিল। সেইজন্য ধোলাবিরায় 3 টায়ার সিস্টেম ছিল শহরটা। সেইজন্য এটা ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার অন্যতম বৃহৎ নগরও ছিল এটা। বোঝা গেল? আচ্ছা। এরপর কি? দাখিগড়ি। দাখিগড়ি কি? হরপ্পার বৃহত্তম নগর। এটা কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেল? আচ্ছা। এখানে পশু বলির স্থান, বৃহদাকার যজ্ঞবেদী, খেলনা, পোড়ামাটির চাকা এগুলো পাওয়া গিয়েছিল। সুক্তাগেন্দার। সুক্তাগেন্দার আমরা তো আগেই পড়েছি যে এটা সবথেকে পশ্চিমতম স্থান যেটা বালুচিস্তান বা পাকিস্তানে অবস্থান করছে। ইরানের সীমান্তের কাছে। এখানে একটা কোশ্চেন আছে যে লোথাল ছাড়া আরেকটা বন্দর নগরী কি ছিল? যেটা ইরানের দিকে ছিল সেটা হচ্ছে সুক্তাগেন্দার। এখানেও বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে। বোঝা গেল? আচ্ছা এটাও কিন্তু দয়ারাম সাহানি আবিষ্কার করেন। আচ্ছা চানুদারো, হোয়াই ইজ চানুদারো ইম্পর্টেন্ট? চানুদারো মুক্ত ও কসমেটিক তৈরির কেন্দ্র জন্য চানুদারো ইম্পর্টেন্ট। বোঝা গেল? এটা কোথায় অবস্থান করেছে? সিন্ধ পাকিস্তানে। আচ্ছা বানবালি হরিয়ানায় অবস্থিত। বোঝা গেল? আচ্ছা এটা জল নিকাশন ব্যবস্থা, রথের চাকা, খেলনা গাড়ি এগুলোর জন্য বিখ্যাত। সুরকোটাটা। সুরকোটাটায় কি ইম্পর্টেন্ট? ঘোড়ার হাড়ের অবস্থা। আচ্ছা চান হুদারোর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটু বলে দিচ্ছি। পয়েন্ট টু বি নোটেড যে এটা চানুদারো না রাখিগড়িতে। রাখিগড়িতে এটা হচ্ছে গ্রামীণ সভ্যতা ছিল। গ্রামীণ একমাত্র গ্রামীণ সভ্যতা ছিল রাখিগড়ি। আচ্ছা এই যে আরেকবার ফাউন্ডেশন ব্যাস সম্বন্ধে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো পয়েন্ট অফ ভিউ পরীক্ষার দিক থেকে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কোশ্চেন আমরা এখানে দেখে নিতে পারি। হরপ্পা কথার অর্থ কি? পশুপতির খাদ্য। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। হরপ্পান লিপি এখনো অপঠিত। ডান্সিং গার্ল যেটা ব্রোঞ্জ দিয়ে তৈরি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারো। পাকা রাস্তা এবং স্থান ব্যবস্থা থেকে কি জানা যায়? উন্নত শহর জীবনের প্রমাণ। নো টেম্পলস নো কিংস। আমি বলেছিলাম না যে ওখানে কোনো রাজার ব্যাপারটা ছিল না। ওখানে জনগণ থেকে নির্দিষ্ট ঠিক করা হতো যে কে রাজা হবে। সৎকার। কবর দেওয়ার মাধ্যমে সৎকার হতো। ধর্ম ছিল না। মনে থাকবে? আচ্ছা। এক নজরে মনে রাখার ট্রিক। এক নজরে মনে রাখার ট্রিক। HDMLBK অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে শহরগুলো ছিল হরপ্পা, ধোলাবিরা, মহেঞ্জোদারো, লোথাল, বানবালি, কালীবঙ্গা। GPD গ্রেট বাথ। গ্রেট বাথ কোথায় ছিল? মহেঞ্জোদারো।
আচ্ছা, প্লাউড ফিল্ড কালীবঙ্গানে পাওয়া গেছে। ডকইয়ার্ড লোথালে। মনে থাকবে 1:2:4 আমরা পড়েছি ইটের অনুপাত। আচ্ছা, মেলুহা এটা আমরা আগে পড়িনি, এটা সম্বন্ধে আমরা একটু জানি যে সিন্ধু সভ্যতা যেহেতু ব্যবসা বাণিজ্য করত, এই জন্য সুমের বা মেসোপটেমিয়া দেশের লোকেরাই সিন্ধু সভ্যতাকে মেলুহা নামে চিনত। অর্থাৎ মেলুহা সুমেরের লোকেদের কাছে একটি পরিচিত নাম ছিল সিন্ধু সভ্যতার জন্য। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবে, সিক্রেট অ্যান্ড রেয়ার ফ্যাক্টস অন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অর্থাৎ এইগুলো খুব রেয়ার এবং সিক্রেট তথ্য, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নো এভিডেন্স অফ টেম্পলস। মেসোপটেমিয়া বা মিশরীয় সভ্যতার মতো কোনো মন্দিরের প্রমাণ ইন্দাস সভ্যতায় নেই। এর ফলে বোঝা যায় এই সভ্যতায় ধর্মের চেয়ে সামাজিক সংগঠনে বেশি গুরুত্ব দিত। বোঝা গেল? ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট দেখি, ইউস অফ বাইনারি সিস্টেম ইন ওয়েটস। অর্থাৎ ১ এর দ্বিগুণ ২, ২ এর দ্বিগুণ ৪, ৪ এর দ্বিগুণ ৮, ৮ এর দ্বিগুণ ১৬ এবং ১৬ র দ্বিগুণ ৩২। অর্থাৎ ওজনের দ্বিমাত্রিক বা দ্বিমিক পদ্ধতি ব্যবহার করতে হতো। দেখবে আমরা এটিএম এ টাকা তোলার সময় দেখবে মাল্টিপলস অফ 500 লেখা থাকে। মানে ৫০০ টাকার নোট আছে যখন, তখন ৫০০ টাকার দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ করে আমরা টাকা পেতে পারি। কিন্তু ১০০ টাকা, ২০০ টাকা বা ১০০০ টাকা কিন্তু আমরা ডাইরেক্ট পাচ্ছি না। অর্থাৎ সেই জন্য লেখা থাকে মাল্টিপলস অফ 500। সেরকমই এটাকেও বাইনারি সিস্টেম এরকম ছিল। দেখো ২ এর ডবল ৪, ৪ এর ডবল ৮, ৮ এর ডবল ১৬, ১৬ এর ডবল ৩২। এইভাবে ওয়েট মেজারমেন্ট এর পদ্ধতি ছিল। আচ্ছা, অ্যাডভান্স স্যানিটারি সিস্টেমস। আচ্ছা, মহেঞ্জোদারোতে ছিল ঢাকা। এই দেখো ঢাকা মানে কি? বাংলাদেশের রাজধানী ঢাকা না? এই ঢাকা হচ্ছে মানে মাথাটা ঢাকা। ড্রেন গুলোর মাথাটা ঢাকা ছিল। ব্যক্তিগত এবং গণস্নাগার যা তৎকালীন কোন সভ্যতায় ছিল না। বোঝা গেল? আচ্ছা, ফায়ার অল্টার্স খুব পরীক্ষায় ইম্পর্টেন্ট, কালীবঙ্গানে পাওয়া গিয়েছিল। অর্থাৎ হোম যজ্ঞের বেদি। ওকে, এটা কোথায় পাওয়া গিয়েছিল? কালীবঙ্গানে। নো আয়রন ইউজেস, আমি পড়াতে বলে দিয়েছিলাম এখানে তামার ব্যবহার হয়েছিল, ব্রোঞ্জের ব্যবহার সব থেকে বেশি ছিল সিন্ধু সভ্যতায়, কিন্তু পাথরেরও সরঞ্জাম পাওয়া গেছে, কিন্তু লোহার কোনো প্রমাণ নেই। বোঝা গেল? আচ্ছা, ডকইয়ার্ড, ডকইয়ার্ড অ্যাট লোথাল। লোথালের কথাটা এটা তো আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে এখানে লোথালে বিশ্বের প্রাচীনতম ডকইয়ার্ড, যেখানে জাহাজ, নৌকা এগুলো দাঁড়ায়, তাদেরকে ডকইয়ার্ড বলে, যা মেসোপটেমিয়ার সঙ্গে নৌ বাণিজ্যের প্রমাণ দেয়। বোঝা গেল? ফার্স্ট ইউজ অফ বাটনস, এটাকে একটু দেখে নেব। হরপ্পারায় প্রথম বোতামের ব্যবহার শুরু করেন, কিন্তু সেটি পোশাকে আটকাতে নয়, বরং সাজসজ্জার জন্য। বোঝা গেল? আচ্ছা, এভিডেন্স অফ ডেন্টিস্ট, দাঁতে ড্রিল করা প্রাচীন দন্ত চিকিৎসার ইঙ্গিত। কোথায়? মেহেরগড়ে। যেটা হচ্ছে প্রি আইভিসি, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পূর্বে দাঁতে ড্রিল করে দন্ত চিকিৎসা করা হতো। বোঝা গেল? আচ্ছা, রাজা বা প্রাসাদের কোনো নিঃসন্দেহে প্রমাণ মেলেনি, মানে রাজার বা রাজপ্রাসাদ এরকম নিঃসন্দেহে প্রমাণ মেলেনি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেগুলো দুর্গ বা সিটাডেলে ছিল, তার কিন্তু প্রমাণ পাওয়া গেছে। এ থেকে কি জানা যায়? সম্ভবত সমান অধিকার ভিত্তিতে বা ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত হতো। বোঝা গেল? আচ্ছা, স্ক্রিপ্ট স্টিল। আচ্ছা, হরপ্পার লিপি আজও অপরিচিত, আনডেসিফার্ড। ঠিক আছে? কোনো দ্বিভাষিক লিপি মেলেনি, ৪০০রও বেশি চিহ্ন পাওয়া গেছে। অর্থাৎ হরপ্পার লিপিগুলো কিন্তু কেমন ধরনের ছিল? পিক্টোরিয়াল ছিল এবং ৪০০টা সিম্বল ছিল। এটা কিন্তু আমরা আগেই পড়েছি। এই ১০টা ইম্পর্টেন্ট সিক্রেট এবং রেয়ার ফ্যাক্ট যেগুলো পরীক্ষার দিক থেকে ইম্পর্টেন্ট, সেটা তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, টপার্সরাই এখন তোমার টিচার। জিএস ফাউন্ডেশন কোর্স, যেটা তোমাদের এখন পড়ানো চলছে। কোথায়? একমাত্র সোপান একাডেমি।